আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর মায়ের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয় সেটা আবারও জোর দিয়ে বলেছে বিলেতের দৈনিক দ্য গার্ডিয়ান। 2024 সালের সন্ত্রাসী আক্রমণের মুখে প্রবাসে, বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে যে নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগ ফিরে আসছে। শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয়, প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় প্রতিজ্ঞ। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা। একটা বহুল প্রচারিত কথা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারও সত্যি হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ 15 বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল, মনে করা হয়েছিল এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয়, বরং এটি ভূরাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্কবার্তা এবং সত্য। দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ, তাদের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে, শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু সীমান্তের ওপারে কলকাতার কোলাহল মুখর শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক কষা হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বশংবদ সমর্থক আছে তাদের কথা। গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। যে কথা আমি শুরু থেকে বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন, মাঠ থেকে সরিয়ে দেবেন, বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন, যে কোনো রাজনীতি হোক, 71, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, আপনি যে কোনো কিছুর কথা বলেন না কেন, আপনাকে আওয়ামী লীগের কথা বলতে হবে। সুতরাং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে। শুধু তাই বলছে না, বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য, এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে। আসছে সে কথায়, আওয়ামী লীগ কেন মনে করছে যে তারা ফিরতে পারবে? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। যদিও অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন, তবু একটি মূল কাঠামো তো রয়েই গেছে। আপনি ভেবে দেখুন যে গত 17 মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা তো অভাবনীয় দৃশ্য। আপনি এরকম কাউকে গত 17 বছরে বিএনপি রাজনীতির বা জামায়াতের রাজনীতির কাউকে দেখেছেন? দেখেননি, দেখবেনও না, কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি। দ্বিতীয়ত, তাদের রয়েছে আর্থিক সামর্থ্য। দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল গড়তে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান, যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু। যতই বিতর্ক থাকুক, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর বিএনপিকে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে কখনো ছাড়ে, কারণ বিগত 17 মাসে মুক্তিযোদ্ধা অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে, কোনো ঘটনায় বিএনপি একটি কথাও বলেনি। আর জামায়াত যে যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী দল, সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে
তারা ভুলিয়ে দিতে চেয়েছে, এই সত্য মানুষ বুঝে ফেলেছে। আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে। গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই, তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈবভাবে ব্যর্থ। টিআইবির রিপোর্টগুলো দেখুন, দুর্নীতি থেকে শুরু করে কি নেই, কি দিয়ে বোঝাবেন যে এই সরকার ব্যর্থ? আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উপরন্তু মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী থেকে ইউনূসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে। কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তাহলে? মানে ভোটের মাধ্যমে ফিরে আসছে? ভোটে তো মানে নাই আওয়ামী লীগ। দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয়, বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে। অর্থাৎ নির্বাচনকে অনৈতিক, একপাক্ষিক প্রমাণ করা, অগ্রহণযোগ্য প্রমাণ করা, অংশগ্রহণ মূলক হয়নি বলে সারা পৃথিবীতে মানে ছড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা। সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময়, এখনো সময় আসেনি। এই কৌশল ঝুঁকিপূর্ণ, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। সরকার যদি মানে স্থিতি খুঁজে না পায়, মানে যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতিনিয়ত চাপের মুখে পড়ে, আর যদি দেশের ভেতরে ক্লান্তি, ভীতি, অসন্তোষ জমাট বাঁধে, তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস যুক্তি নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায়। আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। তার অতীতের দায় যতই ভারী হোক না কেন, আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন, মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল, কেমন আছে। মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায়। তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই? কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না, চলে কাঠামো, নেটওয়ার্ক, সম্পদ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে। দেশের প্রশাসনিক অবস্থা, স্থানীয় সরকার স্তরে বহু বছরের ভয়াবহ অবস্থা, পেশাজীবী সংগঠনগুলোর সাথে মানে নৈকট্য, আওয়ামী লীগ এইসব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ এইসব জায়গাগুলোকে জানে যে কি করে তারা মানে এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। দমন পীড়ন, মামলা, নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ। কিন্তু এই বিস্তৃত নেটওয়ার্কগুলোর মধ্যে যারা টিকে আছে এখনো, তারা উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবে এবং পাচ্ছেও। মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না। মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে, এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি দিয়ে আমরা কি হারিয়েছি, মানে কি কাকে সরিয়ে আমরা কাকে এনেছি। ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি, কাকে ফেলে দিয়ে কাকে এনেছি। এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামবে। এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয়, হতে পারে কেন্দ্রে নয়, প্রান্তে, শীর্ষে নয়, আংশিক অংশীদারিত্বে, সরকার নয়, কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে। বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া, শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা, দক্ষিণ এশিয়া রাজনীতিতে এসব তো মানে আমরা দেখেছি আগেও। তার মানে প্রশ্নটা আসলে সময়ের। দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, ভেতরের নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে, আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা মানে আগের সবকিছুর পুনরাবৃত্তি নয়, বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি। যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে, স্রোত বদলাতে সময় লাগবে না। আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে। আওয়ামী লীগ 1 দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে। তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে তা কতটা টিকবে নির্ধারণ তো করেই দিয়েছে অন্তর্বর্তী মানে সরকারের 17 মাস, এবং তাদের অন্যায়, অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা, আর সেটা ব্যর্থ হয়েছে। তার মানে যে আওয়ামী লীগের যে ফেরার পর সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক, মানে ভোট হোক বা না হোক, মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে। বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয়। তাই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক, আওয়ামী লীগ ফিরছে।
সম্ভবত আগের চেহারা নিয়ে নয়, কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির বোর্ডে তাদের ঘুঁটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা জানে যে আজ বা কাল নয়, কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই। বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হয় না। ইউনূস সরকারও তো এর ব্যতিক্রম নয়, তাকে যেতেই হবে। তাদের কৌশল হলো অপেক্ষা করা। আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা। আওয়ামী লীগ অপেক্ষা করেছে। অপেক্ষা করা ইউনূসের সরকারের ব্যর্থতা, এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার, উপস্থাপন করার। তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে, আবার তাদের উপর ভরসা করবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে, এবং আমার মনে হয় সময় বলছে, আপনারা টের পাচ্ছেন। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ মরে যায়নি। তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আপনারাও দেখতে পাবেন যে কোনো দিন চট করে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা প্রায় বলতেন শেখ হাসিনার বিকল্পকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার জবাবে বলেছিল বিকল্প তারা সবাই। কিন্তু গত 17 মাসে জুলাই আন্দোলনের সেই রং ফিকে হয়ে গেছে। নানামুখী বিশ্লেষণ চলছে, শান্তিতে নোবেল বিজয়ী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারল না, নিধন পক্ষে নেপালের মতো হতে পারল না কেন। মন্দের ভালো হিসেবে এখন বাংলাদেশের মানুষ চাইছে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসা ইউনূস সরকারের বিদায়। সামনে নির্বাচন, অনির্বাচিত সরকার অধ্যায় শেষে গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ, সেই আশাই করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সোমবার যে নিবন্ধ প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা শাঁখের করাতেই পড়েছে। দেশটির ভোটারদের সামনে আছে কলঙ্কিত অতীতের একটি দল, তার বিকল্প হিসেবে আছে তালেবান ঘরানার আরেকটি দল। এর মধ্য থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটি বেছে নিতে হবে বাংলাদেশিদের। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দেশে থাকা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। তারা এখন বিএনপি ও জামাতের ও এনসিপির কাছে মহামূল্যবান ভোটার। গত 17 মাসে যেখানে জয় বাংলা বললে শিকার হতে হয়েছে মব সন্ত্রাসের, সেখানে ভোটের মাঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের মাঠে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাইতে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2রা ফেব্রুয়ারি ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। নির্বাচনী প্রচারে নেমে তারেক রহমানের সাড়া পাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনটি, যেখানে বলা হয়েছে তারেক রহমান বুলেট প্রুফ বাসের ভিতরে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারের সময় সড়কের দুই ধারে সমর্থকেরা জড়ো হয়ে থাকে। ইকোনমিস্ট বলছে, সাবেক 2 রাষ্ট্র ও সরকার প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে 60 বছর বয়সী তারেক রহমান জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে আছেন। নিবন্ধটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পতনের পর আসন্ন নির্বাচন নিয়ে যেমন আশাবাদী হওয়ার সুযোগ আছে, তেমনি শঙ্কার বহু দিকও আছে। এতে বলা হয়, গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে। তবে যে স্বপ্ন দেখিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্ন যে অনেক দূরে চলে গেছে তাও তুলে ধরেছে ইকোনমিস্ট। এখানে জামাতের উত্থানকে বড় চমক হিসেবে দেখছে ইকোনমিস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করেনি, পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যা, ধর্ষণ, লুটপাটেও নেমেছিল। 2024 সালে পতনের আগে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশে জুলাইয়ের পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপিকে। তবে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে জামাত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন মনে করেন, জামাতের এই নতুন জনসমর্থনের কারণ শুধু ইসলামপন্থী দল হওয়ার কারণে নয়, এর বাইরেও কারণ আছে। জামাত দাবি করছে তারা ক্ষমতায় গেলে মধ্যপন্থা অবলম্বন করবে, দেশ পরিচালনায় সবার সমান অধিকার নিশ্চিত করবে।
তারপরও যে শহুরে মানুষ আতঙ্কে তা তুলে ধরেছে ইকোনমিস্ট। কারণ তারা দেখছেন নির্বাচনে নারী প্রার্থী বর্জিত জামাত নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার নানা ইঙ্গিত দিচ্ছে। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিতর্কিত একটি পোস্ট সে আশঙ্কার বারুদ আরো বাড়িয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশের আগের 12টি জাতীয় সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন জিতেছিল 18টি, তাও আবার 5ম জাতীয় সংসদ নির্বাচনে। 4 দলীয় জোটের শরিক হিসেবে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিল 17টি আসন, আর ভোটের পার্সেন্টেজ হিসেবে সর্বোচ্চ 5ম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল 12.13% ভোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে বাইরে রাখায় জামাত এখন বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ থাকাকালে এই দুটি দল ছিল মিত্রতার বন্ধনে, এখন তাদের সেই বাঁধন আলগা হয়ে গেছে। জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য তুলে ধরে ইকোনমিস্ট লিখেছে, এর আগে বিএনপি 3 বার ক্ষমতায় গেলেও তাদের শাসনকাল ছিল প্রশ্নবিদ্ধ। 2001 থেকে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান কোনো পদে না থেকেও যে সবকিছু চালাতেন তা এসেছে নিবন্ধে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাতে বলা হয়েছে, তারেক রহমান তখন ছিলেন বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একজন। ঘুষ নেওয়ার জন্য তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত। তার লন্ডনে থাকাটি ছিল স্বেচ্ছা নির্বাসন, তাও বলা হয়েছে নিবন্ধে। ইকোনমিস্ট বলছে 17 বছর পর লন্ডন থেকে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে নানা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে এখন উদারপন্থী অনেকেই সমর্থন দিচ্ছেন। তারা ভাবছেন 17 বছর আগের তারেক রহমান আর এই তারেক রহমান এক নয়। কিন্তু তারপরও এই নির্বাচনে বাংলাদেশিদের জন্য বিকল্প দুটি মোটি আকর্ষণীয় নয় বলে দেশের একজন বিশ্লেষকের বরাতে বলেছে ইকোনমিস্ট। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সামনে এখন কলঙ্কিত অতীতের দলটি শাসনে নাকি তালেবান ঘরানার কোনো শাসনে পড়বে, সেটাই ভোটারদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিবন্ধটিতে তালেবান ঘরানার দল হিসেবে বোঝানো হয়েছে জামাত ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশে নিজেদের সবচেয়ে সুসময় পার করছে। আর কলঙ্কময় দল হিসেবে বোঝানো হয়েছে বিএনপিকে, যে দলটি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে। দর্শক, বিদেশি সংবাদ মাধ্যমে আসা এই অভিযোগগুলো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দুই দলের শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই দুই বড় জোটের তরফে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো নেতারা সরাসরি বলছেন, কখনো কোনো দলের নাম না নিয়ে আকারে ইঙ্গিতে অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। তবে জামাত ও বিএনপি নিজেদের মধ্যে যতই অভিযোগ আর পাল্টা অভিযোগ করুক না কেন, একটি বিষয় দল দুটির মধ্যে মিল দেখা যাচ্ছে। সেটি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে কিভাবে বাগানো যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন আদায় করতে জামাত ও বিএনপি একেবারে আদা জল খেয়ে নেমেছে। 3রা ফেব্রুয়ারি মাদারীপুর 1 বা শিবচর আসনে অভাবনীয় কাণ্ড ঘটেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠান বৈঠকে শিবচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন। দর্শক, কিছুদিন আগেও জয় বাংলা বললে যেখানে মব সন্ত্রাসের শিকার হতে হতো, জয় বঙ্গবন্ধু বললে সরকার ও তার মিত্র দলগুলো ফ্যাসিস্টের দোসর আখ্যা দিত, সেখানে এখন প্রতিপক্ষের জন্য ভোট চাইতে গিয়ে এই স্লোগান ফিরে আসছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা যেখানে নো ভোট নো ভোট কর্মসূচি পালন করতে বলছে, সেখানে এভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাওয়া হচ্ছে কেন? সবশেষ 4 ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। দলের অন্য একটি সূত্র বলছে, দুটো কারণে অনেক আসনে, বিশেষ করে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলী হতে হচ্ছে। প্রথমত, নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের নির্যাতন থেকে বাঁচতে। দ্বিতীয়ত, এর মধ্যে বিভিন্ন জরিপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের একটি বিষয় পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের জনভিত্তি আছে, সেটি আরো বেশি
প্রাসঙ্গিক করে তোলার জন্য আপাতত দলটির স্থানীয় অনেক নেতা এমনটা করছেন। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর তৎপরতা বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার তথ্য উঠে আসছে নানা জরিপে। 4 ফেব্রুয়ারি আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে বলা হয়, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এবং 29.9% ভোটার জামাতকে, 6.5% ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা CRF ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। এই নেতা কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের এক রকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয়, সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকছেন, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে বের হবেন কিনা এবং ভোট দিতে গেলে কাকে দেবেন, এই নিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে জল্পনা যেমন বাড়ছে, বাংলাদেশে একের পর এক জরিপে এই প্রশ্নটির একটা উত্তর খোঁজার চেষ্টা চলছে। জরিপগুলো তারেক রহমান বাংলাদেশে আসবার আগে পর্যন্ত জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তারেক রহমান দেশে আসবার পর থেকেই জরিপের চেহারা পাল্টে গেছে। প্রথম এক জরিপে খবর বেরিয়ে এলো যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চান। এরপর সাম্প্রতিক সময়ে 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এমন এক জরিপের ফলাফলের পর সর্বশেষ যে জরিপ বেরিয়েছে, শেষ জরিপে বলা হচ্ছে আওয়ামী লীগের 48% ভোটারই নাকি এখন বিএনপির দিকে ঝুঁকে গেছে। এর আগে যেই জরিপে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করছেন 47% বেশি মানুষ বলে বলা হয়েছিল, সেই জরিপে জরিপকারীরা বলেছিলেন আওয়ামী লীগ ভোটারদের প্রায় 33%, 32.9%ই বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এখন এটা কি একরকমের একটা আওয়াজ তোলার চেষ্টা যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে ঝুঁকে গেছেন, বিএনপিকে একরকমের নিশ্চিত বিজয়ী হিসেবে দেখাতে? এই জরিপকারী প্রতিষ্ঠানগুলো এমন নয় যে এরা বছরের পর বছর ধরে, বহু বছর ধরে কোনো জরিপ করছে, বা জরিপগুলো সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় সংবাদ মাধ্যমে তাদের প্রকাশিত বিবৃতিতে বা সংবাদ মাধ্যমের রিপোর্টিং এর মাধ্যমে, তাতে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না যে কি করে তারা আওয়ামী লীগের ভোটারদের চিহ্নিত করলেন। আওয়ামী লীগের ভোটাররা কি জরিপে বললেন যে আমরা আগে আওয়ামী লীগের ভোটার ছিলাম, তাহলে সেটা কত শতাংশ মানুষ, সেটা আবার খুব কৌতূহল জাগে। তার কোনো উত্তর পাওয়া যায় না এই জরিপগুলো থেকে। তারপর যত শতাংশ মানুষ বললেন আওয়ামী লীগকে তারা ভোট দেবেন, তাদের মধ্য থেকে তারা জিজ্ঞেস করলেন যে আপনারা এখন এবার কাকে ভোট দেবেন ঠিক করেছেন? এবং সত্যি জরিপকারীদের প্রশ্নের উত্তরে এই উত্তরগুলো এত খোলামেলা ভাবে আওয়ামী লীগের ভোটাররা দিলেন। জরিপকারীদের তারা জানালেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন, জরিপকারীদের তারা বলে দিলেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন, কিন্তু এ দফায় তারা বিএনপিকে ভোট দেবেন বা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বা এনসিপিকে ভোট দেবেন। এই পুরো বিষয়টাই এত অবিশ্বাস্য ঠেকে যে এই জরিপ নিয়ে নানা রকম প্রশ্ন করা যেতেই পারে। কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে যে একরকমের ভোট দিতে যেতে হবে তার আভাস পাওয়া যায় যখন আওয়ামী লীগের তরফেও গত কয়েক সপ্তাহ ধরে বলা হচ্ছে, এমনকি শেখ হাসিনা নিজে বিভিন্ন সাক্ষাৎকারে এর মধ্যে বলেছেন যে তারা খবর পাচ্ছেন যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থকদের ভোট দিতে যেতে বাধ্য করতে একরকমের ভয় দেখাচ্ছে। আবার আল জাজিরা সম্প্রতি আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে এই জল্পনা নিয়ে একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে তারা একথা লিখেছে, এমনকি পদ্মা নদীতে সারা রাত ধরে মাছ ধরেন এমন এক জেলেও ভয়ে আছেন যে যদিও তিনি সারা জীবন ধরে বংশ পরম্পরায় নৌকাতে ভোট দিয়ে এসেছেন, কিন্তু এ দফায় যদি এখন তারা ভোট দিতে না বের হন তাহলে তাদেরকে যে চিহ্নিত করে রাখা হবে এবং এর ফলে তারা যে পাড়ায় সমাজে একটা ক্ষতির মুখে পড়বেন সেটা মাথায় রেখে তারা বলছেন, সেই মাঝি পর্যন্ত আল জাজিরাকে বলেছেন সম্ভবত ভোট দিতে না যাওয়ার বিপদ এড়াতে তারা ভোট দিতে যাবেন। কাজেই আওয়ামী লীগ ভোটারদের জন্য যেমন
কোন দলকে তারা ভোট দেবেন যখন নৌকা নাই সেটা বাছাই তারা করেছেন কিনা, নাকি এখনো বিপুল সংখ্যক মানুষ সিদ্ধান্তহীন আছেন। তারেক রহমান আসবার আগের জরিপগুলোতে যেটা টের পাওয়া যাচ্ছিল যে বিপুল পরিমাণ মানুষ বলছিলেন তারা কাকে ভোট দেবেন এখনো জানেন না, ভোট দিতে যাবেন কিনা এখনো জানেন না। সেই পরিস্থিতির যেমন একটা বদল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তেমনি একটা বড় বাস্তবতা আছে আওয়ামী লীগের ভোটারদের জন্য, এবং সেই বাস্তবতাটা হচ্ছে তাদের নিরাপত্তার বাস্তবতা, তাদের সমাজে, এলাকায়, পাড়ায় টিকে থাকবার বাস্তবতা। একটা খবর ছাপা হয়েছে একই দিনে, যখন পত্রিকার পাতায় খবর দেখছি যে 48% আওয়ামী লীগ ভোটার বিএনপির দিকে ঝুঁকে গেছে, তখনই প্রথম আলোতে আরেকটি খবর দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। মানে বাংলাদেশে একটা বড় শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষক ছিলেন যারা এমন তত্ত্ব দিয়ে বেড়াচ্ছিলেন যে আওয়ামী লীগের যত সমর্থক নেতাকর্মী আছেন তারা নির্বাচনের আগে দল বদল করে ফেলবেন, এবং নির্বাচনের আগে এই দল বদলের ফলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, আওয়ামী লীগের যে নেতা কর্মী দিয়ে যে তার সংগঠন, সেটাতে এক রকমের বড় ধরনের ভাঙন ধরবে। কারণ আওয়ামী লীগ যখন দেখবে রাজনৈতিক দল হিসেবে সে নিষিদ্ধই হয়ে পড়েছে এবং দলকে ফিরতে পারে নাই, তার নেতারা এখনো প্রকাশ্যে আসতে পারে নাই, তখন নেতাকর্মীদের আসলে আর কোনো উপায় থাকবে না অন্য দলে যোগ না দিয়ে, অন্য দলে মিশে না গিয়ে। কিন্তু আওয়ামী লীগ এমন এক দল যে এত বড় বিপদ 17-18 মাস ধরে পার করছে তারা, এবং সেই দল যখন এই বিপদ পার করছে তখন হামলা মামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগ বলে প্রায় 2 কোটি তাদের নেতা কর্মী সমর্থকেরা এখন স্থানচ্যুত অবস্থায় আছেন, মানে এলাকায় থাকতে পারছেন না। তারা এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে অন্য জেলার গ্রামে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মানে একটা বড় ধরনের স্থানচ্যুতি ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতেও আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দলে দলে হাত উঁচিয়ে নির্বাচনের আগে গিয়ে বিএনপিতে বা জামায়াতে ইসলামীতে যোগ দিতে দেখা যায় নাই, এবং এখন দেখা যাচ্ছে মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই আওয়ামী লীগের নেতারা বিএনপি প্রার্থীর পক্ষে গিয়ে ভোট চেয়েছেন। মানে তারা বলেন নাই তারা আওয়ামী লীগ ত্যাগ করে ফেলেছেন, তারা বলেন নাই যে আওয়ামী লীগের রাজনীতি তারা আর করবেন না, মাফ চাই ক্ষমা চাই, এখন থেকে বিএনপির প্রার্থীর পতাকা তলে আশ্রয় নিয়েছেন, কিচ্ছু বলেন নাই। বরং মাদারীপুর 1 শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী, মানে যাদেরকে এলাকার সবাই চেনেন যে এরা আওয়ামী লীগের নেতাকর্মী। এরকম 20 জন পালিয়েছিলেন, মানে স্থানচ্যুত ছিলেন, তারা এলাকায় ফিরে এসেছেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে উঠান বৈঠকে হাজির হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোট। এবং আওয়ামী লীগের এই নেতারা দাবি করেছেন যে তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। এখন এইটা নিয়ে নানা রকম একটা হিসাব নিকাশ করা যেতে পারে। একটা হচ্ছে বাস্তবতা, এলাকায় ফিরে আসতে পারলেন 20 জন নেতাকর্মী, তাদের সঙ্গে নিশ্চয়ই হয়তো দেখা যাবে 200, 2000 আরো এরকম অনুসারীরা ফেরত এসেছেন যারা আওয়ামী লীগের বলে বাড়িতে থাকতে পারছিলেন না, তাদের বাবা মায়েরা পর্যন্ত বাড়িতে থাকতে পারছিলেন না, চাচা দোকান চালাতে পারছিলেন না, মানে পুরো পরিবারটা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। এমনকি ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে যেতে পারছিলেন না। যেই হয়রানিগুলোর কথা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা গত কয়েক মাস ধরে ক্রমাগত বলে আসছেন, মাদারীপুর শিবচরে তারা এই 20 জন নেতা বিএনপির নেতার সঙ্গে উঠান বৈঠকে হাজির হয়ে একদিকে যেমন পত্রিকাটি বলছে যে এর ফলে মাদারীপুর 1 আসনের প্রার্থী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ভোটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী 2 বিদ্রোহী প্রার্থীর তুলনায়, সেটা হচ্ছে গিয়ে একটা হিসাব। অন্যদিকে দেখেন এই নেতা কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের এক রকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয়, সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। কাজে সেই বাস্তবতাটাও আছে। এখন সেই বাস্তবতাটা দেখেন
প্রচারণার শুরুর পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এলাকায় বলতে শুনেছি যে যারা প্রকৃত অপরাধী নয়, যাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা আছে, সেই মামলায় যাতে হয়রানি না করা হয় এই বিষয়টা তারা দেখবেন। জামায়াতে ইসলামীর নেতাদেরকে এলাকায় গিয়ে বলতে শোনার ভিডিও পাওয়া গেছে, যেখানে তারা বলছেন যে এলাকায় এবার যেহেতু নৌকার ভোট নাই, এবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, এরপরে নৌকা আসলে আবার দেখা যাবে। বিশেষ করে নৌকা অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রথম দিকে প্রার্থীরা ভোট চাইতে যেতেও এক রকমের সংকোচ এবং শঙ্কা বোধ করছিলেন, তখন তারা এরকম নানা রকম কথা বলেছেন। তার মানে প্রার্থীরা বোঝেন, দলগুলো বোঝে, বিশ্লেষকেরা বোঝে, দেশি বিদেশি সংবাদ মাধ্যম বোঝে, জরিপকারীরাও বোঝে যে মূল কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। আর আওয়ামী লীগের ভোটারদের জন্য এই পুরো আগামীর ভোটটা একদিকে তাদের মার্কা নাই, অন্যদিকে তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার চাবিকাঠি। মানে বিএনপি শিবচরে তাদেরকে প্রতিশ্রুতি দিতে পেরেছে যে নিরাপত্তা দেবে, সেজন্য বিএনপি প্রার্থীর পক্ষে তারা ভোট চাইতে গেছেন এবং এলাকায় প্রকাশ্য হয়েছেন। হয়তো অন্য কোনো এলাকায় অন্য কোনো প্রার্থীর পক্ষে তারা এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্য হবেন আগামী কয়েকদিনে নির্বাচনে, কিংবা অপ্রকাশ্যে এমন একটা ডিলও হতে পারে অনেক এলাকায়, যেখানে পরবর্তীতে নিরাপত্তা পাবেন দেবেন এই প্রতিশ্রুতি নিয়েও হয়তোবা বিএনপি বা জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে স্থানীয় নেতা কর্মী আওয়ামী লীগের ভোটারদের এক রকমের সিদ্ধান্ত নিতে হবে। এবং সেসব ক্ষেত্রে বিএনপি যে সবসময় এগিয়ে থাকবে বিশ্বাস করা মুশকিল, কারণ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, কিংবা তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই সব কিছুতে যে আবার বিএনপি আর তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই নেতৃত্ব দিয়ে এসেছেন, ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে সর্বত্র, সেটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এমনকি জামায়াতের নেতৃবৃন্দ প্রায়শই নির্বাচনী প্রচারণায় মনে করাচ্ছেন। কাজেই আওয়ামী লীগের ভোটাররা গণহারে সব গিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া শুরু করবেন সব এলাকায়, সেটা বিশ্বাস করা মুশকিল। তবে মনে রাখতে হবে, তারেক রহমান একদিকে যেমন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী, কারণ তিনি মনে করেন আজকে কোনো দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে আগামীকালকে সেই খর্ব, সেই ব্যবস্থা তার দলের বিরুদ্ধেও নেমে আসতে পারে। অন্যদিকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি আশা করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নয়, বরং জামায়াতে ইসলামী আওয়ামী লীগের প্রধান শত্রু, কারণ জামায়াতে ইসলামী শত্রু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে।